একাদশ শ্রেণীর সকল ছাত্রকে জানাই স্বাগত। তোমরা আজকে পদার্থবিদ্যার বৈশিকতা এবং স্পর্শ কোণ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমাকে কি আর লিঙ্ক পাঠাতে হবে না এবং তোমরা কন্টিনিউ এটা দেখতে পাবে। তো স্পর্শ কোণ ব্যাপারটা কি? এখন আমরা বলছি দুটো তরলের কথা বলছি, একটা আমাদের খুব জানা জল, আর একটা হলো পারদ। এখন একটা পাত্রের মধ্যে যদি জল ঢালা হয়, জল খাওয়ার পরে কাঁচের পাত্র যদি নেওয়া হয়, তাহলে এর সঙ্গে নিচ্ছি কাঁচ। আমরা দেখব কাঁচের সঙ্গে জলের কি ব্যাপারটা হয়, আর কাঁচ যদি পারদের সঙ্গে রাখা হয় তাহলে কি হয়। দেখা যাবে যে এই কাঁচ জলকে, এটা জল হচ্ছে কাঁচকে ভেজায়, জলটা এ হলো ভেজাবে কাঁচকে, আর পারদ কিন্তু এটা ভেজায় না। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে ভিজিয়ে দেয়। জল হচ্ছে কাঁচকে ভিজিয়ে দেবে, অর্থাৎ কাঁচের গায়ে লেগে যাবে। পারদ কিন্তু কাঁচের গায়ে কোনোভাবেই লাগবে না। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে যখনই এরকম একটা কাঁচের নলকে এই জলপূর্ণ পাত্রে যখন ডোবানো হচ্ছে, তখন কি হয়, দেখা যায় খানিকটা এই তরল তলটা খানিকটা উঠে যায়, এখানে খানিকটা উঠে গেল। এই যে ব্যাপারটা হলো, খানিকটা উঠে গেছে। এইখানে কেন এরকম হলো, উঠে গেল? যে কারণ হলো, এখানে এর কারণ হলো দুটো। এখানে বলের কথা বলবো। একটা হচ্ছে জলের নিজের অণুগুলোর মধ্যে যে বল কাজ করছে, সেটা হলো সংশক্তি বল। আর এই কাঁচের সঙ্গে দুটো আলাদা পদার্থ হলে সেটা হলো আসঞ্জন। তাহলে দুটো আলাদা পদার্থের মধ্যে যে বল কাজ করবে সেটা আসঞ্জন। তাহলে এটা কাঁচ, এটা হলো কঠিন পদার্থ, আর এটা জল, এটা হলো তরল পদার্থ। তাহলে কাঁচের সঙ্গে জল দুটো আলাদা পদার্থের মধ্যে এখানে কাজ করছে, যেটা গায়ে যখন লেগে যাচ্ছে কাছাকাছি কন্ট্যাক্টে, তখন ওটা কাজ করছে আসঞ্জন বল। আর নিজেদের মধ্যে যে অণুগুলোর মধ্যে বল কাজ করছে সেটা হলো সংশক্তি বল। এখন এখানে দেখা যায় যে এই সংশক্তি বল, এটা হলো কোহেসিভ ফোর্স, আর আসঞ্জন বল হলো অ্যাডহেসিভ ফোর্স। তাহলে এখানে অ্যাডহেসিভ ফোর্সটা আসঞ্জন বল, অর্থাৎ এফ অফ এ, এটা গ্রেটার দেন কোহেসিভ ফোর্স, অর্থাৎ সংশক্তি বলের থেকে আসঞ্জন বলের মানটা বেশি হয়। যে কারণে কি হয়, এখানে বলটা বেশি আকর্ষিত হচ্ছে, ওই জন্য তরল খানিকটা উপরে উঠে যাচ্ছে। আর পারদের ক্ষেত্রে যেটা হবে, যে এরকম পারদপূর্ণ পাত্রে যদি এখানে ডোবানো হয়, তাহলে দেখা যাবে এটা এরকম হচ্ছে, খানিকটা নিচে নেমে যাচ্ছে। তাহলে এখানে পারদপূর্ণ পাত্র, এটা দুটো সম্পূর্ণ বিপরীত হয়ে। তাহলে এখানে স্পর্শ কোণ বলতে কি? স্পর্শক কথা থেকে স্পর্শ কোণ এসছে, স্পর্শ। এখন স্পর্শকটা কোথায় টানবো? স্পর্শকটা টানতে হবে যে যেখানে কঠিন আর তরল যে বিন্দুতে টাচ করছে, এটা পারদ। কঠিন আর তরল যেটা বিন্দুতে টাচ করছে, তাহলে এখানে এই বিন্দুতে টাচ করছে। এখানে ওই ছবিতে এখানে আমরা দেখছি এই বিন্দুতে টাচ করছে। তাহলে দুটো স্পর্শ বিন্দু আগে পেয়ে গেলাম। এখন এই স্পর্শ বিন্দু থেকে স্পর্শক টানতে হবে। এখন স্পর্শক কোথায় টানবো? এখানে টানতে পারি, তরলটা তো উপরে উঠেছে, তাহলে এই বরাবরের গাবে এই স্পর্শক টানা। এখানে আমরা টানতে পারি এই বরাবর স্পর্শক টানা। তাহলে দুটো স্পর্শক টানা হলো। এখন এই স্পর্শকটা এই কঠিনের সঙ্গে, তরলের মধ্যে কঠিনের সঙ্গে যে কোণ করছে সেটা এই কোণটা। আর এখানে তরলের মধ্যে যে কঠিন অংশটা ডুবে আছে, তাহলে কঠিনের সঙ্গে স্পর্শক যে কোণ করবে সেটা হলো এইটা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সূক্ষ্ম কোণ। এটার মান হয় জলের ক্ষেত্রে 8 ডিগ্রি, এটার হয় 138 ডিগ্রি। একটা হয় স্থূল কোণ, একটা হয় সূক্ষ্ম কোণ। তাহলে এটা হলো স্পর্শ কোণ। এইখানে তাহলে কেন এটা বেশি হচ্ছে কোণের মানটা? এখানে উল্টোটা হয়, এখানে
এই যে কঠিনের সঙ্গে যে পারদটা লেগে আছে, আর পারদের অণু, পারদটা ধাতু, পারদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, ফলে এখানে সংশক্তি বল অর্থাৎ কোহেসিভ ফোর্সটা এফ অফ সি গ্রেটার দেন অ্যাডেসিভ ফোর্স অ্যাডিশন, বা এটা আসঞ্জন বল, এটা আসঞ্জন বল, এটা হলো কোহেসিভ ফোর্স, এটা বেশি। সুতরাং ওখানে কী হয়, স্পর্শ, এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সেটা হয় জলের থেকে বেশি, যেহেতু এ কাঁচকে ভেজায় না। এরপর আমরা বলছি কৈশিকতা। কৈশিকতা বা ক্যাপিলারিটি, আমরা জানি কৈশিকতা বা ক্যাপিলারিটির জন্য যে আমরা প্রদীপগুলো জ্বালানো হয়, তার যে সলতে, সেই সলতে বরাবর তেলটা উঠে যায় আস্তে আস্তে। প্রদীপ এইভাবে, প্রদীপের প্রজ্বলন, হেরিকানের যে আলো এবং জাইলেম এর মধ্য দিয়ে যে লিকুইডটা সারা শরীরে গাছের মধ্যে পৌঁছে যায়, গাছের যে মূল থেকে, মাটি থেকে মুন্ড্রমের সাহায্যে জাইলেমের মাধ্যমে ওঠে, ঊর্ধ্বমুখী ওঠে, সেটা হলো কৈশিকতার কারণ। কারণ যে ওইখানে খুব যদি সরু রন্ধ্র হয়, কোনো তরল ওই সরু রন্ধ্র দিয়ে কী হয়, আপনা আপনি উঠে যায়। তাই এটা যদি আমরা দেখি যে এমনি ক্ষেত্রে একটা কাঁচনল নিলাম, এমনি এরকম একটা জলপূর্ণ পাত্র আছে, জল আছে, তাহলে এখানে দুমুখ খোলা একটা এরকম কাঁচনল নিলাম, একটা মোটা কাঁচনল নিলাম। মোটা কাঁচনল নিলে আমরা কি দেখবো, যার মুখ দুমুখ খোলা, তাহলে দেখবো এতটা পর্যন্ত উঠে এসছে, অর্থাৎ তরলটা কিন্তু এই জলের যে লেভেল সেই অবধি কাঁচনলের মধ্যে উঠবে, উপরে কিন্তু উঠবে না। তাহলে এটা কি হলো, এখানে যদিও এই অংশটা খানিকটা, এটা স্পর্শ কোণের জন্য খানিকটা উপরে উঠলো এরকম, তাহলে এটা কাঁচনল, আর এটা হলো জল। তো জল তো উঠলো না, কেন উঠলো না? কারণ এখানে এয়ার প্রেশার আর এখানে এয়ার প্রেশার দুদিকে সমান। কিন্তু দেখা যায় যদি এই কাঁচনলের ব্যাসার্ধ খুব কম হয়, অর্থাৎ খুব সরু হয়, কত, যদি ব্যাসটা হয় 1 মিলিমিটার, মানে এটা ডায়ামিটার, ব্যাস অর্থাৎ ডায়ামিটারটা যদি হয় 1 মিলিমিটারের কম, ডি লেস দেন 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটারের কম হলে তখন দেখা যাবে জলটা কিন্তু এই দুমুখ খোলা হলেও এই তরল তল খানিকটা উপরে উঠছে, খানিকটা উপরে উঠে যাবে। তাহলে এবং যে উপরে উঠলেও তার ভিতরে যে তরল তলটা থাকবে সেটা হলো এইরকম একটা অবতল সারফেস তৈরি করে, অবতল সারফেস তৈরি করে, তরলটা এই বরাবর উঠলো, এতটা সারফেস তৈরি। তা এই ক্ষেত্রে আমরা আগে ছবিটা রেখেছিলাম, এটা ধরছি আমরা, এর ব্যাস হচ্ছে 1 মিলিমিটারের কম, 1 মিলিমিটারের কম এর ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ 1.5 মিলিমিটার। তাহলে এরকম একটা নল নিয়েছি, যেটাকে তরলে এখানে নিমজ্জিত করা হলো, এটাকে একটু বড় করে দেখানো হচ্ছে যে এটাই আমরা ধরছি 1 মিলিমিটারের কম একটা নল। এখন এই ক্ষেত্রে তাহলে তরল খানিকটা উপরে উঠবে, যেহেতু এটা বলা হচ্ছে কৈশিকতার কারণে, খুব সরু রন্ধ্র বিশিষ্ট নল, সেই নলের মধ্য দিয়ে তরলটা উপরে উঠবে। তাহলে এক্ষেত্রে এবার কত হাইট উপরে উঠল, এইখানে এর অবতল সারফেস, এই যে সারফেসটা এটা অবতল, তাহলে এটা ধরা হবে এই অবতলের এই শেষ অংশ থেকে, আর তরল তল এটা মোটামুটি, এই তরল তলটা কিন্তু এইটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই হাইটটা হলো, এখান থেকে এই পর্যন্ত এই হাইটটা হলো এইচ, এখানে এই সোজা আর এই সোজা, এখান থেকে এই হাইটটা, এইটুকু হাইট হলো এইচ। তাহলে এই উচ্চতা উঠেছে তরল, কিন্তু তরলের আরো খানিকটা তো উপরে অংশ উঠে আছে, সেটা হলো এই দিকে এতটা তরল উঠে আছে আর এদিকে এতটা তরল উঠে আছে। যদি আমরা এটাকে একটু খুব বড় করে এটাকে দেখি, তাহলে তরল তল অ্যাকচুয়ালি এইটা আমরা এইচ ধরছি, আর এখানে এই অংশটা কিছুটা তরল উঠে আসছে। কারণ এখানে কি হয়, এটা এরকম অবতল সারফেস তৈরি করে, কারণ এর ভিতরে কি হচ্ছে, এটা তো কাঁচের তৈরি, আর এটা জল, তাহলে এটা জল, কাঁচের মধ্যে কি হবে,
ওই তাদের আসঞ্জন বল বেশি হওয়ার কারণে এটা এই কাঁচের সঙ্গে লেগে আছে, তাহলে এই অংশটা উপরে উঠবে। তাহলে এখন আমাদের এখানে দেখতে হবে এই অংশটাই এটা বড় করে এখানে দেখছি। তাহলে এখানে এই হলো, এটা বড় করেই ছবিটা বড় করেই দেখলাম, এটা তরল তল থেকে হাইটটা হলো এটা তল। তো সেক্ষেত্রে এই যে তরল স্তম্ভটা এটা ধরে রাখছে কিভাবে থাকছে, অথচ তো উপরে মুখ খোলা, অর্থাৎ বায়ুচাপ আছে, তাহলে বায়ুচাপ থাকলে তো ধরে রাখার কথা না। তাহলে ধরে রাখছে এমন কি একটি বল আছে, হ্যাঁ সেই বলটি হলো, এটা হলো যে পৃষ্ঠটানের জন্যে ওই কঠিনের কাঁচের সংস্পর্শে এই তরল তল অর্থাৎ জল এই পৃষ্ঠটানের কারণে কি হয়, ওটা এই হাইটটাকে ধরে রাখছে। এখন পৃষ্ঠটানটাকে যদি আমরা টি দিয়ে লিখি, পৃষ্ঠটানটা এই যে সারফেসটায়, এটা ছবিতে আমরা এরকম দেখছি, এটা পুরো হচ্ছে একটা বৃত্ত, যে দিক থেকেই দেখবো আমরা দুটো বিন্দু পাবো। এই স্পর্শ বিন্দুতে যদি একটা স্পর্শ আঁকা যায়, একটা স্পর্শ, এইখানে যে পৃষ্ঠটানটা কাজ করবে সেটা হলো কি কাজ করছে, এই বিন্দুতেও যে টানছে সেটাও হলো পৃষ্ঠটান টি। এখন এই পৃষ্ঠটান এই কঠিনের সংস্পর্শে যে কোণ করছে সেটা ওই সূক্ষ্মকোণ থিটা, এখানেও একই কোণ করছে, সেই কোণটা হলো থিটা, সেম অ্যাঙ্গেল। এখন এইখানে এই বিন্দুতে এখানে পৃষ্ঠটান জনিত যে বল, পৃষ্ঠটান মানে হচ্ছে একক দৈর্ঘ্য বল, তাহলে সেই বলটা কাজ করছে নিচের দিকে। কোন বিন্দুতে, এটা তরল এবং কঠিন যে বিন্দুতে স্পর্শ করে আছে। তাহলে এটা যদি ক্রিয়াবল হয়, এটা যদি একটা ক্রিয়াবল হয়, এই ক্রিয়াবলটা কে ক্রিয়া করছে, এটা হচ্ছে তরলের পৃষ্ঠটান, তরল, এটা কঠিনের স্পর্শ বিন্দুতে, কঠিন যেখানে স্পর্শ বিন্দুতে এই ক্রিয়াবলটা কাজ করছে, তরল কাজ করছে কঠিনের স্পর্শ বিন্দুতে, টানছে নিচের দিকে। তাহলে প্রতিক্রিয়া বলের মানটা হবে ঠিক তার উল্টো দিকে। প্রতিক্রিয়া বল নিউটনের থার্ড ল, তাহলে সেটা কাজ করবে ঠিক তার বিপরীত দিকে, ঠিক তার বিপরীত দিকে এই বরাবর কাজ করবে প্রতিক্রিয়া বল। এখন এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে অটোমেটিক্যালি, কারণ এটা বিপ্রতীপ কোণ। এখানে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এর মানটা কত হবে, পৃষ্ঠটানের মানটা হলো ঠিক। এখন এই পৃষ্ঠটানকে আমরা দুটো উপাংশে বিভক্ত করতে পারি। যে কোনো বল একটা বলকে দুটো উপাংশে ভাগ করছে, একটা হলো এইদিকে হরাইজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল উপাংশ। তাহলে এর মধ্যে কোনটা যদি এটা থিটা করে, তাহলে এটা পৃষ্ঠটান হলে এই ভার্টিক্যাল উপাংশ এদিকে হবে টি কস থিটা আর এদিকে হবে টি সাইন থিটা। এইচ লিখলাম কেন, এটা হরাইজন্টাল অনুভূমি, ভি লিখলাম কেন, এটা ভার্টিক্যাল উলম্ব। তাহলে এখানেও সেম, এই দিকে যে পৃষ্ঠটানের জন্য বলটা কাজ করবে সেটা হলো টি সাইন থিটা, আর এদিকে যে বলটা কাজ করবে সেটা হলো টি কস থিটা। এখন এদিকেও সেম, এদিকে কাজ করবে টি সাইন থিটা আর এদিকে কাজ করবে টি কস থিটা। তাহলে টি সাইন থিটা ওই বৃত্তের ব্যাস বরাবর ঠিক বিপরীত দিকে, উল্টো দিকে, দুটো সমান এবং বিপরীতমুখী, সুতরাং পরস্পরকে প্রতিনিধিত্ব করবে। তাহলে এরকম ওই বৃত্তাকার পথের যে কোনো দুটো বিন্দু ঠিক তার ব্যাসের উল্টো দিকে ব্যাস বরাবর, ব্যাসের এ প্রান্ত এবং ঠিক তার বিপরীত প্রান্তে দুটো ওই পৃষ্ঠটান জনিত যে উপাংশটা সেটা পরস্পরকে প্রতিনিধিত্ব করবে, সুতরাং এটা ক্যান্সেল হবে। তাহলে এখানে একটা বল কাজ করবে উলম্ব দিকে, সেটা হলো টি কস থিটা। টি কস থিটা, এটাও টি কস থিটা, এটাও টি কস থিটা। তাহলে এখন এই যে চোঙটা, এর ব্যাসার্ধ যদি হয়, চোঙের ব্যাসার্ধ যদি আর হয়, চোঙের ব্যাস জানি, তাহলে চোঙের ব্যাসার্ধ এটা হলো আর, জলের ঘনত্ব, জল বা তরল এর ঘনত্ব যদি রো হয়,
আর অভিকর্ষজ ত্বরণ এটাকে লিখি আমরা জি দিয়ে, এখানে হাইট এইচ, এখানে তরলের পৃষ্ঠটান, টিটা হলো পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান। তাহলে এইখানে ঊর্ধ্বমুখী বল হবে, পৃষ্ঠটানজনিত ঊর্ধ্বমুখী বল। এই ঊর্ধ্বমুখী বলটা কিসের জন্য হচ্ছে? ঊর্ধ্বমুখী বল হলো পৃষ্ঠটানের কারণে। তাহলে পৃষ্ঠটান জনিত। তাহলে মোট ঊর্ধ্বমুখী বল কত হবে? ঊর্ধ্বমুখী বল হবে টি কস থিটা ইন্টু 2 পাই। যেহেতু আমরা পৃষ্ঠটানের সংজ্ঞায় বলেছিলাম টি ইকুয়ালস টু হয় কি এফ বাই এল, একক দৈর্ঘ্য বল। তাহলে এফ ইকুয়ালস টু পৃষ্ঠটান ইন্টু দৈর্ঘ্য লেন্থ। তাহলে লেন্থ বলতে এখন কি হবে? এটা তো আছে বৃত্তাকার, তাহলে বৃত্তের পরিধি, তাহলে এটা হলো পরিধি বা পরিসীমা। তাহলে টোটাল পরিসীমা হলো 2 পাই আর, তার সঙ্গে ঊর্ধ্বমুখী যে পৃষ্ঠটান সেটা হলো টি কস থিটা। তাহলে ঊর্ধ্বমুখী মোট বল হবে টি কস থিটা ইন্টু 2 পাই আর। এই যে পৃষ্ঠটানটা সেটা কাজ করছে উপরের দিকে, আর এই উচ্চতার তরল স্তম্ভের ওজন, এই উচ্চতার তরল স্তম্ভ প্লাস এই অংশে যে তরলটা উঠে আছে ওই যে অর্ধগোলকের মাঝের এই অংশটায়, ওটাকে মেনিসকাস বলা হয়। তাহলে ওই অংশের তরল স্তম্ভের ওজন, তাহলে টোটাল ওজনটা কাজ করবে নিচের দিকে। তাহলে এখানে দুটো পার্টে আমরা ভাগ করি। একটা হলো তরল স্তম্ভের মোট ওজন বের, তরল স্তম্ভের মোট ওজন, সেটা বের করতে গেলে ওজন অর্থাৎ কি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর অর্থাৎ কি? আয়তন ইন্টু ঘনত্ব ভর, তাহলে ইন্টু জি। তাহলে এই অংশের আয়তনটা আমরা খুব সহজে বের করতে পারি। এই উচ্চতায় চোঙের এই যে আয়তনটা, চোঙের এই আয়তন এই উচ্চতায়, সেটা হয় পাই আর স্কোয়ার এইচ। ভূমির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো আর ধরেছে, তাহলে এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটা আর, এই চোঙটার ব্যাসার্ধ হলো আর, এখান থেকে এই ব্যাসার্ধ আর, তাহলে এটা হলো চোঙাকৃতি। তাহলে পাই আর স্কোয়ার এই চোঙের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ধরেছি রো ইন্টু জি। আয়তন ঘনত্ব, আয়তনের সঙ্গে ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ গুণ করলে এটা আমরা পাবো কি? আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি, মানে ওজন। এটা হলো এইটুকু অংশের ওজন। কিন্তু বাদ বাকি এই যে অংশটা তরল স্তম্ভ উঠেছে তার ওজন কি হবে? তার ওজন হবে ইন্টু আমরা পুরো এই চোঙের আয়তনটা বের করে নিচ্ছি, সেটা হলো পাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস মাইনাস এই অংশটা তো ফাঁকা, ওই ফাঁকা অংশ অর্থাৎ কী করলাম? এইটুকু অংশের টোটাল আয়তনটা বের করলাম, করে এই যে ফাঁকা অংশটার আয়তন বাদ দেবো, অর্থাৎ ওটা অর্ধ গোলকের আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন কি হয়? অর্ধগোলকের আয়তন সেটা হবে 2/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে এটা মাইনাস করবো, মাইনাস 2/3 পাই আর কিউব। তাহলে এই মেনিসকাসের অংশের যতটা অংশ উঠে আছে, অর্থাৎ এই অংশ উপরে এইটুকু অংশ, এই যে অংশটা এইখানে আয়তন বের করছি, এই অংশটা যেটা তরল উঠে আছে আর এই অংশ যতটা তরল উঠে আছে, এই মেনিসকাস অর্থাৎ এইটুকু অংশের তরল স্তম্ভের আয়তন বেরোবে এটা ইন্টু রোজ। তাহলে এবার এখান থেকে আমরা একেবারে লিখতে পারি পাই আর স্কোয়ার রোজি কমন, পাই আর স্কোয়ার রোজি কমন নিলে পড়ে থাকবে এখানে এইচ প্লাস পাই আর স্কোয়ার রোজি কমন নিয়ে নিলাম এইচ প্লাস এখান থেকে এটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার নিয়েছি, তাহলে 1/3 আর বাই 3 এটা পড়ে থাকে। তাহলে এটা তরল স্তম্ভের মোট ওজন পেলাম। এখন এই যে দুটো সমীকরণ হলো, এটা নাম্বার 1
এটা নাম্বার 2। তাহলে এই ওজনটাকে ধরে রাখছে কে? এই তরল স্তম্ভের টোটাল ওজনটাকে ধরে রাখছে পৃষ্ঠটানজনিত বল। সুতরাং এই দুটো ইকুয়াল। সুতরাং এখান থেকে আমরা হাইটটা বের করতে পারি। তাহলে এই দুটো এবার ইকুয়াল করে দিই। ইকুয়াল করলে হয় পাই আর স্কোয়ার রো জি ইন্টু এইচ প্লাস আর বাই 3 ইকুয়ালস টু পি কস থিটা ইন্টু 2 পাই। তাহলে এখান থেকে এইচ প্লাস আর বাই 3 ইকুয়ালস টু পি কস থিটা ইন্টু 2 পাই আর নিচে পাই আর স্কোয়ার রো। এখান থেকে পাই আর পাই কেটে গেল, আর আর স্কোয়ার কাটলে একটা আর করে থাকে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? পরের লাইনে লিখতে পারি এইচ ইকুয়াল টু 2t cos theta বাই রো জি আর মাইনাস আর বাই 3। দেখো এটাই হলো উচ্চতা, তরল স্তম্ভ কতটা হাইট উঠবে। এখন এখানে দেখা যায় যে আর বাই 3, আর এর মান খুব কম, সুতরাং এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এখান থেকে বলা যায় এইচটা এটা অ্যাকচুয়ালি ভ্যারি করছে 1/r। কখন? যখন রো তো জানা আছে, নির্দিষ্ট তরল নেওয়া হয়, জল বা অন্য কোনো তরল, তার ঘনত্ব, অভিকর্ষজ তরল, টি, স্পর্শকোণ, এগুলো নির্দিষ্ট ওই নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এবং কঠিনের ক্ষেত্রে। সুতরাং এটা নির্ভর করে এইচটা আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর যত সরু হবে তত বেশি হাইট উঠবে, যত বেশি অংশ মানে ব্যাসার্ধ যত কম হবে তত বেশি উচ্চতা উঠবে। এইটাকে বলা হয় জুরিনের সূত্র। এখান থেকে তাকে বলে জুরিনের। নেক্সট দিন তোমাদের বার্নৌলির নীতি উপরে আলোচনা করব।